আমার এই কথা শুনে আব্বু কোথা থেকে যেন মোটা একটা রোল এনে সোজা আমার মাথায় জোরে একটা বাড়ি মারলো। আমি সজোরে একটা চিৎকার মেরে ফ্লোরে শুয়ে পড়লাম, অজ্ঞান হয়ে গেলাম। জ্ঞান ফিরল 2 দিন পর। আফসোস, এই 2 দিনে একটা মানুষও আমার রুমে আসলো না। যেই অবস্থায় অজ্ঞান হলাম এখনও সেই অবস্থায় আছি। তাড়াহুড়ো করে উঠলাম, ওয়াশরুমের দিকে পা বাড়ালাম, কিন্তু হাঁটার মতো তেমন একটা শক্তি শরীরে নেই। শরীর প্রচণ্ড দুর্বল। তাও অনেক কষ্ট করে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে খাটের উপরে বসে রইলাম, ভাবলাম গিয়ে কিছু একটা খেয়ে আসব। শরীর দুর্বলের কারণে তাও পারতেছি না। ফোনটা হাতে নিয়ে দেখি এই 2 দিনে তানহার 2000+ কল, 200+ মেসেজ। এত কল মেসেজ দেখে চোখ কপালে উঠে গেল। তাই তানহাকে একটা কল দিলাম। কল দেওয়ার সাথে সাথে রিসিভ করে বলল, এই তুমি কোথায়? এতগুলো কল করলাম, রিসিভ করলে না। এতগুলো মেসেজ করলাম, সিন করে রিপ্লাই দিলে না। জানো, তোমাকে এই কদিন না পেয়ে আমি অনেক টেনশনে ছিলাম। তোমাদের বাড়িতেও গিয়েছিলাম, তুমি নাকি কোথায় গেছো, আর যাওয়ার সময় নাকি কাউকে কিছু বলে যাওনি। কোথায় গিয়েছিলে? কান্না করতে করতে হিচকি তুলতে তুলতে কথাগুলো বলল তানহা। আমি বললাম, একটু আমাদের বাড়িতে আসবে প্লিজ। অনেক কষ্টে কথাটা বললাম, মুখ দিয়ে কথাও বের হচ্ছে না। তানহা বলল, এই তোমার কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? আমি বললাম, প্লিজ একবার আসো, আমি কথা বলতে পারতেছি না। কথাটা অনেক আস্তে বললাম, মুখ দিয়ে কথাই বের হচ্ছে না, যাও একটু বের হচ্ছে, তাও আস্তে আস্তে। তানহা বলল, আমি এক্ষুনি আসতেছি, তুমি 2 মিনিট ওয়েট করো। এই কথা বলে কল কেটে দিল। কিছুক্ষণ পর তানহা আসলো। এসে আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করতে লাগলো। তাকে বললাম কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাইয়ে আনতে। ও আমাকে ধরে বাইরে গাড়ির কাছে নিয়ে গেল। গাড়ির কাছে গিয়ে দরজা খুলে আমাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দিয়ে সে ড্রাইভিং সিটে বসে পড়ল। আর আমি তার দিকে অবাক চোখে তাকিয়ে আছি। সে আমাকে বলল, অবাক হওয়ার কিছু নেই, আমি গাড়ি চালাতে পারি। তারপর সে ড্রাইভ করে একটা রেস্টুরেন্টে গিয়ে থামলো। সেখান থেকে দুজনে কিছু খেয়ে নিলাম। আগের থেকে এখন অনেকটা বেটার ফিল করতেছি। ডিসিশন ফাইনাল, ওই বাড়িতে আর যাব না, নিজের একটা ফ্ল্যাটে উঠব। আগের বাসায় গিয়ে আর কষ্ট পাবো না, নিজের ফ্ল্যাটে নিজের মতো করে থাকবো। আজ তানহাকে নিজের মনের কথা বলে দিব। তার আগে ডাক্তারের কাছে যাব। তাই বের হয়ে তানহাকে বললাম গাড়িটা সোজা হাসপাতালে নেওয়ার জন্য, কারণ মাথাটা এখনও অনেকটাই ব্যথা করতেছে। সেই গাড়িটা একটা হাসপাতালের সামনে নিয়ে আসলো। গাড়ি থেকে নেমে হাসপাতালের দিকে একবার তাকালাম। অনেক বড় একটা হাসপাতাল। হাসপাতালটা কেমন যেন আমার চেনা চেনা লাগছে। কেমন যেন মনে হচ্ছে এর আগেও আমি হাসপাতালটায় 1-2 বার এসেছি। কেন এসেছি তা মনে করতে পারতেছি না। কেমন যেন মনে হয় হাসপাতালের ভিতর আমার পরিচিত কেউ আছে। কোনো কিছু না ভেবে তানহাকে নিয়ে হাসপাতালে ঢুকে গেলাম। রিসিপশনে গিয়ে জানতে পারলাম ডাক্তার সব 6 তলায় বসে। তাই তানহাকে নিয়ে হাসপাতালের 6 তলায় চলে গেলাম। সেখানে গিয়ে একটা কেবিনে চোখ আটকে গেল একটা ডাক্তারের নাম দেখে। ডাক্তারের নাম হচ্ছে ইসমাইল মাহমুদ। আর একে আমি চিনি, সে হচ্ছে আমার হাই স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড। আরও 2 বছর আগে একবার এসেছিলাম তার কাছে এই হসপিটালে, তাই হয়তো হসপিটালটা এত চেনা চেনা লাগতেছে। তাই তার কেবিনের আরও সামনে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে বললাম, ডাক্তার কি ভিতরে আছে? অ্যাসিস্ট্যান্ট বলল, আছে। আপনি কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন? আমি বললাম, আমার অ্যাপয়েন্টমেন্ট লাগবে না, আপনি আপনার স্যারকে বলুন মুন্না নামের একজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে, সে নাকি আপনার বন্ধু হয়। তারপর অ্যাসিস্ট্যান্ট আর কিছু না বলে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল আমাকে ভিতরে ডাকছে। আমি ভিতরে যেতেই ইসমাইল আমাকে জড়িয়ে ধরে বলল, দোস্ত কেমন আছিস? আমি বললাম, ভালো, তোর কি খবর? ইসমাইল বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি বললাম, তো কেমন চলছে দিনকাল? ইসমাইল বলল, তোর কারণে ভালো চলছে। সেদিন যদি তুই। ইসমাইলকে থামিয়ে দিয়ে বললাম, থাক এসব কথা বাদ দে। ইসমাইল বলল, আচ্ছা এই মেয়েটা কে? আমি বললাম, ও হচ্ছে। আমাকে আর কিছু বলতে না দিয়ে তানহা বলল, আমি ওর বউ। আমি বেবাচাকা খেয়ে তানহার দিকে তাকিয়ে রইলাম। পাগল হলো নাকি এই মেয়ে? এখনও ঠিকমতো তার হাতটা পর্যন্ত ধরতে পারিনি, আর সে নাকি আমার বউ। আমি নিশ্চিত এই মেয়ের মাথায় সমস্যা আছে।
আমি কিছু বলার আগে তানহা আবার বলা শুরু করলো, এই তুমি কিছু বলছো না কেন? আমি বললাম, মানে আমি আবার কি বলবো? ইসমাইল বলল, বিয়ে করলি অথচ সোনালিও না, আমরা কি এতটাই পর হয়ে গেলাম? আমি বললাম, আরে না রে দোস্ত, আমি সেটা পরে বলবো। আচ্ছা আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, আগে দেখ। আচ্ছা আগে একটা পরীক্ষা করতে হবে, তুই একটা কাজ কর, তুই এই পরীক্ষাটা করে আয়। আচ্ছা যাচ্ছি। তারপর পরীক্ষা করে রিপোর্টটা ইসমাইলের কাছে দিলাম। সে কয়েকবার দেখলো রিপোর্টটা, তারপর সে বলা শুরু করলো, কি রে তোর মাথায় বাড়ি মারলো কে? আমি বললাম, আরে ওইটা বাদ দে, রিপোর্টে কি বুঝলি? ইসমাইল বলল, আর কিছুদিন দেরি করে আসলে তোর অনেক বড় বিপদ হয়ে যেত, ভাগ্যিস আমার কাছে আসলি, না হলে যে কি হতো। আমি বললাম, শুধু ওষুধ খেলে ভালো হবে? ইসমাইল বলল, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আচ্ছা আমাকে একটা কথা বলতো, তোকে এইভাবে মারলোটাকে? তোকে এইভাবে মারার সাহস তো কেউ পাবে না। আমি বললাম, আচ্ছা তোর ডিউটি শেষ কয়টায়? ইসমাইল বলল, সন্ধ্যা 7টায়। আচ্ছা তাহলে তুই সন্ধ্যা 7টায় দাওয়াত রেস্টুরেন্টে চলে আসিস। ইসমাইল বলল, আচ্ছা আসবো। তারপর ওর থেকে বিদায় নিয়ে বাড়িতে আসলাম। নিজের প্রয়োজনীয় যা কিছু আছে সব নিয়ে চলে যাব। বাড়িতে এসে দেখি সবাই গল্প করায় ব্যস্ত। কোনো কিছু না বললে সব কিছু গুছিয়ে নিলাম। সব কিছু নিয়ে বের হতেই আব্বু সামনে পড়ল। আমাকে সব কিছু নিয়ে বের হতে দেখে আব্বু বলল, কোথায় যাচ্ছ? আমি বললাম, এই বাড়ি থেকে বের হয়ে যাচ্ছি। আব্বু বলল, কোথায় যাবে? আমি বললাম, যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যাব। আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে চলে আসলাম। অনেক কিছুই বলার ছিল কিন্তু বললাম না। এবার জীবনটাকে নিজের মতো করে চালাবো। এতদিন জীবনটা এদের হাতে সঁপে দিয়েছিলাম, কিন্তু কারো জীবনের মর্যাদা কেউ দিতে জানে না। নিজের জীবনের মর্যাদা নিজেকেই দিতে হয়। বলার ছিল, তোমরা ওই মেয়েকে নিয়ে পড়ে থাকো, আমাকে ডেকো না, আমাকে আর কখনো মনেও করো না। ভাববে তোমার ছোট্ট ছেলে মারা গেছে। কেন জানি বলতে পারলাম না, কোথা থেকে যেন একটা অজানা বাধা এসে কাজ করলো। যতটুকু পারি নিজের জীবনের মর্যাদা নিজেই দিব। আর কোনো কিছু না ভেবে বাড়ি থেকে বের হয়ে গেলাম। ভাবতেছি কোন ফ্ল্যাটটায় উঠবো, এখানে কাছের কোথাও উঠবো নাকি দূরে কোথাও গিয়ে উঠবো, যেন কেউ কখনো খোঁজখবর না পায়। আমি তো ওদের থেকে বেশি কিছু আশা করিনি, শুধু একটু পরিবারের ভালোবাসা আশা করেছিলাম। আসলে সবার কপালে সবার ভালোবাসা জুটে না, ঠিক তেমনি আমার কপালেও সবার ভালোবাসা জুটবে না। সবাই কি আর সবাইকে ভালোবাসতে পারে? পারে না। আমার জীবনটা কত সুন্দর ভালোবাসায় ভরপুর ছিল, কিন্তু কথায় আছে না, অতি ভালোবাসা কপালে সহে না। ঠিক তেমনি আমার জীবনটাও আমার কপালে সইল না। একটা বিষাক্ত কালনাগিনীর কারণে আমার জীবনটা তছনছ হয়ে গেছে। সব ভুলে আবার জীবনটাকে নতুন করে সাজাতে চাই। শহর থেকে কিছুটা দূরে অফিসের কাছে একটা ফ্ল্যাটে উঠলাম। অন্তত কেউ আর খুঁজে পাবে না। সন্ধ্যা 7টায় ইসমাইলের সাথে দেখা করতে গেলাম। ইসমাইল বলল, এইবার বল তোর সাথে কি হয়েছে? আমার জানা মতে তো তোর গায়ে হাত দেওয়ার মতো সাহস এলাকার কারণ নেই। তাহলে শোন। তারপর ইসমাইলকে সবটা খুলে বললাম। ইসমাইল বলল, আঙ্কেল আন্টি কাজটা ঠিক করলো না। রে। তারপর এই টপিকটা বাদ দিয়ে ইসমাইলের সাথে আরও অনেকক্ষণ আড্ডা দিলাম। তারপর ফ্ল্যাটে চলে গেলাম। এখন রাত 9টা বাজে। শরীরটাও বড্ড ক্লান্ত, তাই দেরি না করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। খুব সকালে ঘুম ভাঙলো, তাই একটু হাঁটতে বের হলাম। অনেকক্ষণ হাঁটাহাঁটি করে বাসায় এসে ফ্রেশ হয়ে অফিসের দিকে পা বাড়ালাম। অফিসে এসে বসে বসে কাজ করতেছি। তানহার দিকে তাকিয়ে দেখি আমার দিকে একদিনে তাকিয়ে আছে। কি অপরূপ তার চোখের চাহনি, যে কোনো ছেলেকে ঘায়েল করে ফেলতে পারবে। বিকেল 3টায় অফিস থেকে ছুটি নিলাম। তানহা অনেকবার জানতে চাইলো ছুটি কেন নিচ্ছি। আমি কিছু না বলে তানহাকে নিয়ে একটা পার্কে চলে আসলাম। এসে একটা খালি বেঞ্চে বসে পড়লাম। দেখি একটা ছোট্ট পিচ্ছি মেয়ে ফুল বিক্রি করতেছে, তাই ওকে একটা ডাক দিলাম। মেয়েটি কাছে এসে জিজ্ঞেস করলো, ভাইয়া আপনি কি ফুল নেবেন? আমি বললাম, নিব, আগে বলো একটা ফুলের দাম কত? মেয়েটা বলল, ভাইয়া একটা ফুলের দাম 20 টাকা। আমি বললাম, আচ্ছা শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে, তুমি একটু ওই দিক থেকে ঘুরে আসো। মেয়েটা বলল, আচ্ছা ভাইয়া।
মেয়েটা চলে যেতে ধরলে আমি আবার ডাক দিলাম, এই যে আপু শুনো। জি ভাইয়া বলেন। 2টা ফুল দিয়ে যাও। এই নেন ভাইয়া। আচ্ছা তুমি একটু ওইখানে দাঁড়াও, আমি তোমার আপুর সাথে একটু কথা বলি। মেয়েটা বলল, বুঝেছি, ভাবিকে প্রপোজ করবেন। এই কথা বলে ও একটা হাসি দিয়ে চলে গেল, আর আমি বোকার মতো দাঁড়িয়ে রইলাম। এতটুকু একটা বাচ্চা মেয়ে কি বলে? দূর, এত ভাবাভাবি না করে চলে গেলাম তানহার কাছে। গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে পড়লাম। তারপর পুরো ফিল্মি স্টাইলে বলা শুরু করলাম, তানহা, তোমাকে যেদিন প্রথম দেখেছি সেদিন থেকে তোমাকে ভালোবেসে ফেলেছি। বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমার জীবন শূন্য। তোমাকে ছাড়া নিজেকে কল্পনাও করতে পারি না। তোমাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি। এতটা ভালো নিজেকেও বাসি না, যতটা ভালো তোমাকে বাসি। হবে কি তুমি আমার বাবুর আম্মু? তানহা কিছু না বলে সোজা এসে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, বিশ্বাস করো, তোমাকেও আমি অনেক বেশি ভালোবেসে ফেলেছি। তারপর তানহাকে ছেড়ে দিয়ে ওই পিচ্চি মেয়েটাকে ডাক দিলাম, ওই পিচ্চি এদিকে আসো তো। ও কাছে এসে শুধু মিটি মিটি করে হাসতেছে। মনে হয় তানহা আমাকে জড়িয়ে ধরেছে যে, তাই দেখে হাসতেছে। সেটা ভেবে আমার একটু লজ্জায় লাগলো। পিচ্চি বলল, হ্যাঁ ভাইয়া বলেন, তোমার নাম কি? পিচ্চি বলল, আমার নাম টিনা। বাহ, খুব সুন্দর নাম তো। টিনা বলল, ধন্যবাদ ভাইয়া। এমন সময় দেখি তানহা টিনাকে কোলে নিয়ে একটা পাপ্পি দিল। আমি বললাম, আচ্ছা টিনা, তোমার বয়স কত? টিনা বলল, এই তো ভাইয়া 7 বছর। এইটুকু বয়সে তুমি ফুল বিক্রি করো কেন? তারপর টিনা যা বলল তা শুনে নিজের অজান্তে চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। জীবনে মানুষ এতটা সংগ্রাম করে তা আমার জানা ছিল না। একটা পিচ্ছি এতটা সংগ্রাম করবে তা অবিশ্বাস্য একটা কাহিনী। নিজের অজান্তে টিনাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। আমি ভেবেছিলাম যত যাই কষ্ট সংগ্রাম সব আমিই করতেছি, কিন্তু না, আমার থেকে বড় সংগ্রাম ওই টিনাই করতেছে। টিনাকে জিজ্ঞেস করলাম, তুমি কি করো আপু? টিনা বলল, ফুল বিক্রি করি ভাইয়া। বললাম, ফুল বিক্রি করে টাকাগুলো কি করো আপু? টিনা বলল, ভাইয়া খাবারের টাকা লাগে, আবার আম্মু অসুস্থ, যা টাকা পাই তা দিয়ে আম্মুর জন্য ওষুধ কিনে নিয়ে যাই, বাকি যা টাকা থাকে সেটা দিয়ে ভাত খাই। আমি বললাম, প্রত্যেক দিন কি ভাতের টাকা থাকে? টিনা মাথা নিচু করে বলল, না। তাহলে কি খাও? টিনা বলল, টাকা থাকলে খাই আর না থাকলে খাই না। চোখের কোণে দুফোঁটা অশ্রু স্পষ্ট দেখা যাচ্ছে মেয়েটার। বললাম, খিদা লাগে না? টিনা হালকা একটা মুচকি হাসি দিয়ে বলল, খিদা তো সবারই লাগে। আচ্ছা টিনা, তোমার আব্বু কি করে? টিনা বলল, আম্মু বলেছে আব্বু নাকি আকাশে তারা হয়ে গেছে। বুঝতে পারলাম তার বাবা বেঁচে নেই। তোমার আম্মু কি করে? আম্মু অসুস্থ। আগে আম্মু ফুল বিক্রি করত, অসুস্থ হবার পর আমি বিক্রি করি। এখন আম্মু কিছু করতে পারে না। টিনার এসব কথা শুনে নিজের অজান্তে চোখ দিয়ে পানি বেরিয়ে আসলো। জীবনে মানুষ এতটা সংগ্রাম করে তা আমার জানা ছিল না। একটা পিচ্ছি এতটা সংগ্রাম করবে তা অবিশ্বাস্য একটা কাহিনী। নিজের অজান্তে টিনাকে কোলে নিয়ে বুকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। বললাম, আচ্ছা ওইসব বাদ দাও, আমরা তোমার আম্মুর সাথে দেখা করতে চাই, আমাদের দেখা করাবা তোমার আম্মুর সাথে? টিনা বলল, আচ্ছা চলেন ভাইয়া। তারপর টিনাকে নিয়ে তার আম্মুর কাছে চলে গেলাম। যাওয়ার সময় কিছু খাবারও কিনে নিলাম। সেগুলো নিয়ে টিনার সাথে তাদের বস্তিতে চলে গেলাম। তারা একটা বস্তিতে ছোট্ট একটা ঘরে থাকে। গিয়ে দেখি ঘরের ভিতরটা অনেক সুন্দর করে পরিপাটি, সুন্দরভাবে গুছানো। টিনা গিয়ে তার আম্মুকে ডেকে তুলল, বলল, একটা ভাইয়া তোমার সাথে দেখা করতে এসেছে। টিনার আম্মু উঠতে গিয়েও উঠতে পারলো না। তানহা গিয়ে উনাকে ধরে তুললো, তুলে বসিয়ে দিল। উনি আমাদের জিজ্ঞেস করলো, তা তোমরা কে বাবা? কথা বলতে উনার কষ্ট হচ্ছিল তা বুঝতে পারলাম। আমি বললাম, আন্টি আপনাকে সব পরে বলবো, আগে কিছু খেয়ে নিন। আন্টি বলল, না বাবা, এখন কিছু খাবো না। তা বললে হবে না আন্টি। তানহাকে ইশারা করে 2টা প্লেট নিতে বললাম। তারপর 2টা প্লেটে 2 প্যাকেট বিরিয়ানি নিলাম। একটা প্লেট তানহাকে দিয়ে বললাম আন্টিকে খাইয়ে দিতে, আরেকটা প্লেটে আমি টিনাকে খাইয়ে দিলাম। খাওয়া দাওয়া পর্ব শেষ করে আন্টিকে বললাম আমাদের সাথে যেতে। উনি কিছুতেই রাজি হচ্ছে না যাওয়ার জন্য। অনেকভাবে বুঝালাম, তিনি কিছুতেই রাজি নন যেতে। পরে বললাম, টিনার দিকে একবার তাকিয়ে দেখেন,
ওর বয়সী সব বাচ্চা লেখাপড়া করে আর ও হেঁটে হেঁটে ফুল বিক্রি করে। আপনার কি তিনাকে নিয়ে কোনো স্বপ্ন নেই? আপনার কি তিনাকে পড়ালেখা করানোর স্বপ্ন নেই? দেখেন আন্টি, ওরও একটা স্বপ্ন আছে আর আপনারও তিনাকে নিয়ে একটা স্বপ্ন আছে। আমি চাই তিনার ভাই হয়ে সে দায়িত্ব পূরণ করতে। দিবেন কি আপনার ছেলে হয়ে তিনার ভাই হয়ে সব ইচ্ছে পূরণ করে দেওয়ার সুযোগ? আন্টি কিছু না বলে কান্না করে দিল আর বলতে লাগলো, তোমার মা সত্যিই খুব ভাগ্যবান যে এইরকম একটা ছেলে পেটে ধরেছে। সত্যি তোমার মা খুব ভাগ্যবান। ওইসব কথা বাদ দিন আন্টি, এখন চলেন। তারপর তানহাকে বললাম আন্টিকে ধরে বাইরে আনতে, আর আমি তিনাকে কোলে নিয়ে বেরিয়ে পড়লাম। তাদেরকে আগে হসপিটালে নিয়ে গেলাম, তারপর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে একটা শপিং মলে চলে গেলাম। সবার জন্য কেনাকাটা করে বাড়িতে চলে আসলাম। সত্যি দিনটা জাস্ট অসাধারণ একটা দিন ছিল, সারা জীবন স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। বাড়িতে আসার পর আন্টিকে আর আন্টি বলে ডাকি না, আম্মু বলে ডাকি। পরের দিন সকালে তিনাকে নিয়ে একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়ে তিনা আর আমি গাড়ি করে শহরটা ঘুরে দেখলাম আর অনেক জায়গায় ঘুরলাম। বাড়িতে ফোন করে বলে দিলাম আজকে বাড়ি ফিরতে দেরি হবে। দুপুরে তিনা আর আমি ভালো একটা রেস্টুরেন্টে গিয়ে দুপুরের খাবার খেয়ে নিলাম। তারপর আরও কয়েকটা জায়গায় গিয়ে ঘুরলাম দুজনে। সম্পর্কটা রক্তের না হলো রক্তের সম্পর্কের চেয়েও অনেক আপন। আমাদের দুজনকে এখন কেউ দেখলে বলবে না আমরা পাতানু ভাই বোন, যে কেউ দেখলে বলবে আমরা আপন ভাই বোন। এভাবে দেখতে দেখতে 4টা বছর কেটে গেল। এর মাঝে আমার আর তানহার বিয়ে হয়ে গেছে। আমাদের ঘর আলো করে জন্ম নেয় এক রাজকন্যা, যার নাম রাখা হয় রাইসা ইসলাম পুষ্প। তিনা এখন ক্লাস 5-এ পড়ে আর আম্মু এখন আগের মতো তুমি করে বলে না, এখন আমাকে তুই করে বলে। সাথে তিনাও আমাকে তুই করেই বলে। তিনাকে তুই করে বলতে আমি বলেছি, কারণ ভাই বোনের সম্পর্কটা তুই শব্দ ছাড়া কেমন যেন অসম্পূর্ণ লাগে। আলহামদুলিল্লাহ তানহার সাথে এবং পরিবারের সাথে এখন বেশ ভালোই আছি। আর হ্যাঁ, এর মাঝে অবাক করা একটা বিষয় হচ্ছে, যখন তানহার বাড়িতে তিনা, আমি আর আম্মু গেলাম, তখন দেখলাম আমার অফিসের বসও সেখানে। তাকে দেখে প্রথমে এতটা অবাক হইনি। প্রথমে ভেবেছিলাম তানহা ইনভাইট করেছে, পরে দেখি উনি তানহার বাবা। পরে জানতে পারলাম আমি কি একটা ডিলের পেপার নিয়ে বসের কেবিনে যাওয়ার পরে নাকি তানহা আমাকে দেখেছিল। ওই দিন নাকি তানহাও অফিসে ছিল আর আমাকে দেখে নাকি তার পছন্দ হয়ে যায়। তারপর থেকে আমার পিয়ে সেজে আমার পিছনে পড়ে থাকে। যাক, অনেক কথাই হলো। আগের থেকে আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালোই আছি। এখন আর বাড়ির কথা মনে পড়ে না, মা বাবার কথাও মনে পড়ে না। কী লাভ এদের কথা মনে করে, যারা আমায় মনে রাখে না। ইবাকেও আর এখন মনে পড়ে না। এখন আমার ভেতরে সবটা জুড়ে শুধু তানহার বসবাস। তবে এর মাঝে একদিন রোজাকে দেখেছিলাম একটা ছেলেকে নিয়ে আবাসিক হোটেলে যেতে। বিষয়টা আমি এতটা গুরুত্ব দিলাম না, যে যেভাবে থাকতে চায় সেভাবেই রাখা উচিত। আর রোজা কেমন মেয়ে তা এতদিনে আমার জানা হয়ে গেছে। তবে এখন মাঝে মাঝে খুব কষ্ট পাই এই কারণেই যে এই 4টা বছরে বাড়ি থেকে আমাকে একটা বারও ফোন দেওয়া হয়নি। হয়তো এতদিনে আমার নাম্বারটাও তাদের কন্ট্যাক্ট অপশন থেকে মুছে গেছে। এখন আর এগুলো ভেবে কষ্ট পাই না, নিজেকে মানিয়ে নিতে শিখে গেছি। চেষ্টা করি ভালো থাকার। এই 4 বছরে জীবনে অনেক উন্নতি করেছি, বুঝে গেছি বাস্তবতা কতটা কঠিন। শিখে গেছি হাজার কষ্টে থেকেও মুখে এক চিলতে হাসি রাখার। আগে মাঝে মাঝে মন চাইতো আত্মহত্যা করতে, আর এখন সেটা মনে হলে একটা হাসি দিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ যদি সেদিন আমাকে বোঝার ক্ষমতা না দিত, তাহলে আমি উপভোগ করতে পারতাম না এই সুন্দর দুনিয়াটা। দেখতে পারতাম না মানুষ কতটা কষ্টে জীবনযাপন করে। বুঝতে পারতাম না আপন মানুষই পৃথিবীতে সবচেয়ে বেশি পিছন থেকে ছুরি মারে। বুঝতে পেরেছি জন্ম দিলে শুধু মা বাবা হওয়া যায় না। মা বাবা হতে হলে সুন্দর একটা মন লাগে। মা বাবা হতে হলে আগে সন্তানের বিশ্বাস অর্জন করতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে ভালোবাসতে জানতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে আদর স্নেহ করতে হয়। মা বাবা হতে হলে সন্তানকে মোটা রড দিয়ে না মেরে সুন্দরভাবে বুঝাতে হয়। সন্তানের কথাটা আগে শুনতে হয়। মা বাবা হতে হলে পরের মেয়েকে বিশ্বাসের চেয়ে 1000 গুণ বিশ্বাস নিজের সন্তানকে করতে হয়। কিন্তু এগুলোর ভিতরে একটা প্রতিভাও আমার আপন মা বাবার ভিতরে নেই।
সব প্রতিভা আমার আম্মুর আছে, তবে আমার আপন মায়ের নেই। আম্মু শুধু আমাকে জন্মটা দিতে পারে নাই, আর সব কিছুর অভাবই আম্মু পূরণ করে দিল। এখন আর সিগারেট নামক কোনো শব্দ আমার জীবনে কষ্ট দূর করতে লাগে না। লাস্ট এই 4 বছরে কখনো সিগারেট নামক শব্দটার বিষাক্ত নিকোটিনের দোয়া আমার মস্তিষ্কের ভিতরে প্রবেশ করেছে কিনা তা আমার জানা নেই। এখন আল্লাহর রহমতে 5 ওয়াক্ত নামাজও পড়ি। মাঝে মাঝে মন চায় ওই পুরনো শহরটাতে গিয়ে একবার ঘুরে আসতে। মন চায় বাবা মা ভাই ওই পাষাণ হৃদয়ের মানুষগুলোকে একটিবার দেখে আসতে, কিন্তু কোনো এক অজানা বাধা এসে কাজ করার কারণে আর যেতে পারি না। সবার উপরে পাহাড় সমান অভিমান আর অভিযোগ এসে জমা হয়ে গেল আমার বেহায়া মনে। আর এবার রোজার প্রতি অনেক রাগ আর ঘৃণা জমা হয়ে আছে এই মনে। আচ্ছা, মা বাবা ভাইয়া কি আমার অভিমানটা কোনোদিনও ভাঙাতে পারবে? তাদের কথা আগের মতো মনে না পড়লেও এখনও তাদের কথা ভাবি।